পহেলা জুলাই থেকে ৫ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সংসদে প্রধানমন্ত্রী। কৃষি ফ্যামিলি কার্ডে মানুষের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার। হামে আরও এক শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ৪ জেলার হাসপাতালে ভর্তি শতাধিক, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। রাজধানীর সড়কে ফের পরীক্ষামূলক সিগন্যাল বাতি, সুফল পেতে আইনের কঠোর প্রয়োগ চান বিশেষজ্ঞরা। শৃঙ্খলা ফেরানোর বিষয়ে আশাবাদী পুলিশ। এবং ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে, ফের বললেন ট্রাম্প। তেহরানের সঙ্গে পুনরায় শান্তি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত। আসসালামু আলাইকুম। মোহনের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজির বিষয়ে প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আগামী পহেলা জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে। সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ সরকারের নানা পদক্ষেপে খেটে খাওয়া মানুষ উপকৃত হবে বলেও জানান সংসদ নেতা। শামীমুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। চলমান চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এরই মধ্যে ১,৩০,০০০ শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদ অধিবেশনের প্রশ্ন উত্তরে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হোম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, পহেলা জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করা হবে। মাননীয় সংসদ সদস্য, আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী পয়লা জুলাই ২০২৬ হতে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ সহ সরকারের নানা পরিকল্পনায় কোনো না কোনোভাবে সমাজের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। খেটে খাওয়া মানুষ বলতে যেই মানুষগুলোকে বোঝায়, সেটি শ্রমিক হোক, কৃষক হোক, দিনমজুর হোক, খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হোক, প্রত্যেকের জন্য আমরা কিছু না কিছু রেখেছি। আমরা কৃষকদের জন্য, একটু আগে আমি বলেছি, আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা একইভাবে এই দেশের মহিলাদেরকে, এই দেশের নারী সমাজকে আমরা এম্পাওয়ার করার জন্য আমরা প্রান্তিক পর্যায়ের পরিবার যেগুলো আছে, সেই পরিবারগুলো যে নারী প্রধান আছে, তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান সরকার প্রধান। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ১৬ বছর পর আজ থেকে সারা দেশে একযোগে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলে দুপুর 12:30 পর্যন্ত। সূচি অনুযায়ী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে দেশের ৩ পার্বত্য জেলায় ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। হামে আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই হাসপাতালে নতুন ভর্তি ২৪ জন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ওই হাসপাতালে ৭০২ জন রোগী ভর্তি হয়েছে, আর হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭ জনে পৌঁছেছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তি আছে ৮৮ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ১১ শিশু। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ কোনো শিশুর মৃত্যু হয়নি, তবে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৬৪ জন শিশু। দুই দশকে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও অটোমেশনের নামে ২০০ কোটি টাকার বেশি অপচয় হলেও নতুন করে ঢাকার ২ সিটিতে সিগন্যাল বাতি বসানো হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ১৮ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি চালকদের সচেতন করা না গেলে কোনো পরিকল্পনাই সফল হবে না। তবে ট্রাফিক পুলিশের দাবি, পরীক্ষামূলকভাবে পরিচালিত কয়েকটি অটোমেশন সিগন্যালের অধিকাংশ চালকই নিয়ম মেনে চলছেন। ইমদাদুল হক খানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শতাধিক পয়েন্টে গত ২ দশকে ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন ও অটোমেশনের নামে ২০০ কোটি টাকার বেশি অপচয় করা হয়েছে। তবে নতুন করে আবার সিগন্যাল বাতি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে রাজধানীর ৭ পয়েন্টে শুরু হয়েছে এই কার্যক্রম। ট্রাফিক সার্জেন্টরা জানান, পরীক্ষামূলক চালু হওয়া স্পটগুলোতে নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন চালকরা। বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা সিগন্যাল লাইট ছাড়াই চলাচল করতে অভ্যস্ত আর কি। তারা হঠাৎ করে যখন গুলশানে চলে আসে বা বিজয়সন চলে আসে, তারা সিগন্যাল থাকলেও তারা মনে করে ট্রাফিক পুলিশ বা যারা সার্জেন্ট আছে তারা হয়তো হাতের মাধ্যমে সিগন্যাল চালাবে, এই জন্য তারা লাইটের দিকে অনেক সময় দৃষ্টিপাত করে না। সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে, বাট এই যে ট্রাফিক ম্যানেজমেন্টটা অনেকটা অ্যানালগ ছিল, কারণ আধুনিক বিশ্বে এখনো আমরা ম্যানুয়ালি সিগন্যাল চাচ্ছি, এটা আসলে দৃষ্টিকটু। জাতিগতভাবে বলেন আর আমরা বাঙালি হিসেবে আমি জানি না, আসলে আমাদের সবার ভিতরে আইন না মানার এক ধরনের প্রবণতা রয়েছে। পুরো সিটিকে সিগন্যাল বাতির আওতায় আনার দাবি জানালেন চালকরা, তবে আইন না মানার কথাও স্বীকার করেন তারা। সব দিক থেকে গাড়ি আসে তো সিঙ্গেল না মারলে তো জ্যাম লেগে যাবে। ট্রাফিক কন্ট্রোলটা মোটামুটি এখন গুলশানে খুব বেস্ট চলতেছে, তো এটা যদি পুরো ঢাকার ভিতরে করা হয় মোটামুটি জাম চাপটা কমে যাবে। সড়ক বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি ছোট ছোট যানবাহনকে সড়ক থেকে সরিয়ে ফেললে সিগন্যাল বাতি চমৎকার সমাধান। চালক আছেন, যারা যাত্রী আছেন, পথচারী আছেন, তারা তো ভুলেই গেছে যে সড়কে আইন বলে একটা বিষয় আছে। তো সেই জায়গায় ট্রাফিক সিগন্যাল বসে তাদেরকে আগে অভ্যস্ত করতে হবে যে লাল বাতিতে থামতে হয়, সবুজ বাতিতে যেতে হয়। আপনি অন্তত এটা আগে শেখাতে হবে। সড়কের আইন সম্পর্কে চালকদের সচেতন করার পরামর্শ দেন তিনি। পলিসি নিতে পারেন যে ছোট ছোট খুচরা যানবাহন, অটোরিকশা, রিক্সা এগুলো সড়ক থেকে আস্তে আস্তে সরিয়ে ফেলবেন। সিগন্যাল একটা চমৎকার সলিউশন হবে ঢাকা শহরের জন্য। ডিএনসিসি প্রশাসক জানালেন, বুয়েটের সহযোগিতায় উত্তর সিটির 10টি পয়েন্টে পরীক্ষামূলক সিগন্যাল বাতি বসানো হচ্ছে। বুয়েটের যারা আমাদের প্রকৌশলীরা আছে, কিছু ট্রাফিক সিগন্যাল বাতি তৈরি করেছে এবং অনেক জায়গায় সেটা এখনো আছে, এবং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের সিটি কর্পোরেশন থেকে তারা সহযোগিতা চেয়েছে। কারণ ট্রাফিক সিগন্যাল করতে গেলে তখন রাস্তা খোলাখুলি করতে হবে, তো সিটি কর্পোরেশনের সহযোগিতা চেয়েছে 10টার জন্য, যেখানে যেখানে পাইলট বেসিসে এটা শুরু হচ্ছে। চালকদের সচেতন করতে ট্রাফিক বিভাগের সোশ্যাল প্ল্যাটফর্মে ক্যাম্পেইন চলছে বলেও জানান তিনি। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইন করছে, এটা জনসচেতনতার বিষয়। এটা আমিও মনে করি যে জনসচেতনতার মধ্যে দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন সম্ভব। ইমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। আন্দামান সাগরের একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে 250 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এক যৌথ বিবৃতিতে এই দুর্ঘটনার গভীর শোক প্রকাশ করেন। জানা গেছে, ট্রলারটির ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে ভারসাম্য হারিয়ে সেই সমুদ্রে ডুবে যায়। সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার 15 এপ্রিল মধ্যরাত থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিনের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে।
এ সময়ে ইলিশ সহ যে কোনো সামুদ্রিক মাছ ধরা, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এদিকে প্রায় দুই মাস মাছ ধরা বন্ধের ঘোষণার হতাশায় ও দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। আমানুল হক বাবুলের পাঠানো তথ্য ও চিত্রে মিশাল বিনতে আনোয়ারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিগত বছরগুলোর মতো এ বছরও সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন মাছ ধরা বন্ধ থাকবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। সে অনুযায়ী কক্সবাজার জেলা মৎস্য অধিদপ্তর ইতিমধ্যে সব জেলে ও নৌকার মালিকদের নিয়ে সভা সমাবেশ, মাইকিং, লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন ও সতর্ক করেছে। একদিকে জ্বালানি সংকটে প্রায় 1 মাস সাগরে যেতে পারেনি অধিকাংশ মাছ ধরার ট্রলার, অন্যদিকে 58 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। সব মিলিয়ে কোটি টাকার ক্ষতির মুখে পড়ছেন জেলে পরিবারগুলো। ফলে অনেকেই অভাব অনটনে দিন পার করছেন। 58 দিনের অভিযানটা আসছে, আপনার তো না খেয়ে মরতে হবে। একটা ফিশিং বোর্ডে আমার 200 কর্মচারী আছে। আমি সরকারের প্রতি এটাই উদাত্ত আহ্বান জানাবো, এই মাসটা যেন আর 1 মাস পিছনে নেওয়া হয়। জেলে ও ট্রলার মালিকরা জানান সংসার চালানোর মতো তাদের জমানো টাকা নেই। বিগত বছরগুলোতে নানা জটিলতায় সঠিক সময়ে সরকারের বরাদ্দের চালও তারা পাননি। এমন বাস্তবতায় চাল বিতরণের দাবি জেলেদের। সরকার আমাদের জন্য একটা উপকার করতে হবে, আমরা চালটা পাই। ঝাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। নিষেধাজ্ঞায় এই সময় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। এ সময় তিনি আরও বলেন, প্রজনন মৌসুমে ঝাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। 58 দিনের আপৎকালীন সময়ে আমরা জেলেদেরকে স্বয়ম্ভর করার জন্য বা তাদের আপদ কিছুটা লাঘব করার জন্য সরকার 40 কেজি হারে মাসিক ভিত্তিতে মোট 77.33 কেজি 58 দিনের জন্য মাথা পিছু নির্ধারণ করেছেন এবং এইটা কক্সবাজার জেলায় প্রায় 64,023 জনকে এই প্রণোদনা দেওয়া হবে। কক্সবাজার জেলায় 64,000 জেলে নিবন্ধিত থাকলেও অনিবন্ধিত রয়েছে কয়েক লাখ। তাই এসব অনিবন্ধিত জেলেদের নিবন্ধন করে সরকারি সহায়তা পাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান সচেতন মহলের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ফের জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দীর্ঘদিনের সংঘাত অবসান নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। এদিকে ইরানের সঙ্গে পুনরায় শান্তি আলোচনায় বসার আগে দুটি কঠোর শর্ত দিয়েছেন যুক্তরাষ্ট্র। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শেষের খুবই কাছাকাছি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ শেষের দ্বার প্রান্তে হলেও মার্কিন বাহিনী ইরানে এখনও তাদের কাজ শেষ করেনি। ইরানের সঙ্গে পুনরায় শান্তি আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র দুটি কঠোর শর্ত দিয়েছে। ইসরায়েল হেওমের এক প্রতিবেদনে জানানো হয়, ওয়াশিংটন এবার আলোচনার টেবিলে ফেরার আগে হরমুজ প্রণালী সম্পূর্ণ ও অবাধে উন্মুক্ত করার শর্ত দিয়েছে। এছাড়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের পক্ষ থেকে যে কোনো চুক্তিতে চূড়ান্ত অনুমোদনের নিশ্চয়তা চাইছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের বন্দর ব্যবহার করে সমুদ্রপথে পরিচালিত অর্থনৈতিক লেনদেন ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সংস্থাটির প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে জানান, ইরানি অর্থনীতির প্রায় 90% সমুদ্রপথের ওপর নির্ভরশীল। অবরোধ আরোপের মাত্র 36 ঘণ্টায় মার্কিন বাহিনী সেই বাণিজ্যিক পথগুলো পুরোপুরি বন্ধ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। ইউরোপকে কাছে টানার চেষ্টা, হরমুজ প্রণালী ঘিরে নতুন প্রস্তাব এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থান, সব মিলিয়ে জটিল এক কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কেও বাড়ছে ফাটল। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। দীর্ঘ 40 বছর পর দখলদার ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে লেবানন। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দখলদারদের রাষ্ট্রদূতের সঙ্গে লেবাননের রাষ্ট্রদূতের বৈঠক হবে। এই আলোচনায় মূল কেন্দ্রে থাকবে যুদ্ধবিরতি ও হিজবুল্লাহ। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন,
লেবাননের সঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ নিয়ে আলোচনা হবে। লক্ষ্য থাকবে আলোচনা নতুন স্তরে নিয়ে যাওয়া। সেখান থেকে লেবাননের সঙ্গে তারা শান্তি ও স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে পারবেন। এদিকে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্তর্বর্তী সরকারের সময় মব বা গণপিটুনির মতো ঘটনাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এতে সমাজ আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার এই ধরনের কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে উল্লেখ করে এই লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষার কঠোর অবস্থানে রয়েছেও বলে জানান তিনি। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। আমরা ইন্টারিমের সময় একটা ভিন্ন জিনিস দেখেছি, মানে সেটা হচ্ছে একটা পরিকল্পিত মব। মানে পরিকল্পিত মব হয় না, কিন্তু এই চেষ্টা হয়েছে। সবাই কিন্তু আমরা স্ট্রাকচার না, প্ল্যান না, একজন ধরেছি সবাই এসে জড়িত হচ্ছে। সো আমরা জিরো টলারেন্স নীতি দিচ্ছি। আমরা দীর্ঘদিনের একটা কাঠামোবদ্ধ সমস্যাকে যখন মোকাবেলা করতে যাই, আমরা আশা করি জনগণ সরকার কিছু সময় দেবে এটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যাসহ ৩ অভিযোগে সাবেক মেয়র ফজলুল নূর তাপস এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানু সহ ২৮ জনের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে ২৬ এপ্রিল ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই দিন ধার্য করেন। পরে একই ট্রাইব্যুনালে আন্দোলনকারীর কারফিউ জারি এবং ব্যবসায়ীদেরকে নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডের উস্কানি সহায়তা সহ ৫ অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ২৭ এপ্রিল নির্ধারণ করা হয়। ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীতে ট্রাক অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ব্যাটারি চালিত একটি অটোরিকশা আমতলীর বাজার থেকে মহিষকাটা যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশার উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে ওই অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হয়। এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার নন্দলারপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৮ বছরেও শেষ হয়নি নড়াইলের নবগঙ্গা নদীর উপর বড়াইপাড়া সেতুর নির্মাণ কাজ। ৬৫ কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ কোটি টাকায়। সেতু নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় এই পথে চলাচলকারী ৩ লক্ষাধিক মানুষের ভোগান্তি এখন চরমে। দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। হাফিজুল নীলুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ২০১৭ সালে নড়াইলের নবাগঙ্গা নদীর বড়াইপাড়া পয়েন্টে শুরু হয় সেতু নির্মাণের কাজ। মাত্র ১ বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৮ বছরেও আলোর মুখ দেখেনি। ৩ বার প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরও কাজ শেষ হয়নি। চতুর্থ দফায় পরিবর্তন করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ৬৫ কোটি টাকার প্রকল্পের নির্মাণ ব্যয় এখন হয়েছে ১৩৬ কোটি টাকা। এরই মধ্যে নদীর ২ তীরবর্তী অংশের সংযোগ সড়ক সহ ১১টি পিলার ও স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। তবে এর মধ্যবর্তী অংশে ৩টি পিলার ও 3টি স্টিল স্প্যান বসানোর কাজ এখনও বাকি। সবশেষ বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। পানির তাপ কেমন থাকে, পানির উচ্চতা বাড়ে বা কমে, কখন ভাটার সময় কেমন থাকে, জোয়ারের সময় কেমন থাকে, এটা আশপাশের মানুষের কাছে শুনে তারপর হচ্ছে ব্রিজের ডিজাইনটা করা উচিত ছিল। আমরা যারা এই গাড়ি নিয়ে আসা যাওয়া করি, এই নৌকা পারাপার করতে অনেক সমস্যা হচ্ছে। আমাদের এই ব্রিজটা যদি দ্রুত হয়ে যায় তাহলে আমাদের অনেক সুবিধা হবে ও সকলের জন্য অনেক সুবিধা হবে। রুগী নিয়ে আসি, তা এখানে খেয়া পারাপার হয়, তা খেয়া যদি পার থাকে উপারে প্রায় যাইতে 40 থেকে 50 মিনিট সময় লাগে। তাতে যদি একটু কঠিন রুগী হয়, সেই রুগী খুবই ওইখান থেকেই মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্রিজটা না হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের পণ্য আনা নেওয়ায়
অনেক ক্যারিং কস্টটা বেড়ে যাচ্ছে। চলতি বছরের জুনে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ। বর্তমান প্যাকেজটি 3টি স্পানে বিভক্ত। এটার মূলত আর্থিক এবং বাস্তব অগ্রগতি 60%। যেহেতু এটা একটা স্টিল স্ট্রাকচার অর্থাৎ এর মালামাল সেটিং চলমান আছে, তো আশা করি আগামী এই অর্থ বছরে 30 জুন 2026-এর ভিতরে কাজটি সম্পন্ন হবে। জনদুর্ভোগ লাঘবে বড়াইপাড়া সেতু নির্মাণ কাজ দ্রুত শেষ করতে সচেষ্ট হবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চট্টগ্রামে জমে উঠেছে বইমেলা। এখন বইমেলার চিরচারিত সময় নয়, তবুও এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এখন মুখর বইপ্রেমীদের পদচারণায়। নানা প্রতিকূলতা পেরিয়ে নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হলেও ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি আর বিক্রি বাড়ায় খুশি প্রশাসকরা। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। সাধারণত ফেব্রুয়ারির শুরুতেই বইয়ের গন্ধে মাতোয়ারা থাকে বন্দরনগরী, তবে এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। নানা কারণে দেরিতে শুরু হওয়া নিয়ে যে সংশয় ছিল তা এখন আর নেই। অসময়ে শুরু হওয়া এই মেলাই এখন চট্টগ্রামের সবচেয়ে বড় মিলন মেলায় পরিণত হয়েছে। বইপ্রেমীরা বলছেন, ডিজিটাল ডিভাইসের যুগেও কাগজের বইয়ের ঘ্রাণ ও সরাসরি বই উল্টে দেখার অভিজ্ঞতা বইমেলার এক অন্যরকম আনন্দ। আমি এই প্রথম এসেছি বইমেলায়, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে দেখেছি প্রত্যেকটা স্টলে খুবই সুন্দর সুন্দর বই এসেছে। মেলায় এসে যখন দেখি যে বইটা আমি এতদিন ধরে খুঁজতেছি সেটা আমি বইমেলায় লেখক সহ পেয়ে যাচ্ছি, লেখককে সহ পেয়ে যাচ্ছি, তখন সেটা আরও বেশি ভালো লাগে। বিভিন্ন ধরনের বিভিন্ন লেখকের বই থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করা যায়, যেটা আমাদের মেধাকে আরও বিকশিত করে। মোবাইলের মধ্যে আমরা অনেক রিলস দেখতে পাই, তা আমাদের অনেক সময় নষ্ট করে, যা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু গল্পের মাধ্যমে শিখতে পারছি। ইতিহাসের যে বইগুলো থাকে এগুলো থেকে কিন্তু আমরা জানতে পারি তারা আগে কিভাবে জীবিকা করতো, বা মানে অনেক কিছু জানা যায় বই থেকে। আমি যেহেতু একজন স্টুডেন্ট, আমার মোবাইল পড়া থেকে আমার বই পড়াটা আমার বেশি কাজে আসবে। বিকেল গড়াতেই জমে ওঠে মেলা প্রাঙ্গণ। পাঠকদের সাড়া ও বইয়ের বিক্রিও বেশ সন্তোষজনক বলে জানান প্রকাশকরা। তরুণদের আসলে যেটা হচ্ছে কি, আমাদের এখন প্রকাশক, আমরা লেখকরা তো আমরা প্রচুর প্রচার করি, কিন্তু প্রকাশকরা অনেক সময় এটা প্রচার করে না। তাদের কিন্তু এটা একটা দায়িত্ব নিতে হবে। এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, যেহেতু অরিজিনাল টাইম থেকে আমরা বের হয়ে একটা স্বাধীনতা দিবসের পরে একটা টাইমে করছি। ইতিবাচকও আবার নেতিবাচকও হতে পারে, যেমন অনেকে আবার খবর নাও পেতে পারে, আবার অনেকে খবর পেয়ে স্কুল কলেজের ছেলেমেয়েরা আসছে, তবে সারা বছরে বই বিক্রি হচ্ছে। অসময়ের এই আয়োজন যেন প্রমাণ করে দিল বই পড়ার কোনো নির্দিষ্ট কাল নেই। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ঠেলে প্রাণের টানে বারবার ছুটে আসছেন বইপ্রেমীরা, আর এই ভিড়ই বলে দিচ্ছে চট্টগ্রামের মানুষের কাছে বইমেলার আবেদন চিরন্তন। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পয়লা জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, সংসদে প্রধানমন্ত্রী। কৃষি ফ্যামিলি কার্ডে মানুষের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার। হামে আরও এক শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে 4 জেলায় হাসপাতালে ভর্তি শতাধিক, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। রাজধানীর সড়কে ফের পরীক্ষামূলক সিগন্যাল বাতি, সুফল পেতে আইনের কঠোর প্রয়োগ চান বিশেষজ্ঞরা। শৃঙ্খলা ফেরানোর বিষয়ে আশাবাদী পুলিশ। এবং ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বললেন ট্রাম্প, তেহরানের সঙ্গে পুনরায় শান্তি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।